পরীক্ষা নম্বর 6 গত ক্লাসের পড়াগুলো থেকে দেখছিলাম আমরা যে ওখানে কিছু একটা জিনিস বুঝতেছিলাম যে ওখানে যেটা বললাম যে বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ফিক্স থাকে এবং যদি আমাদের অবিশুদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের গলনাঙ্ক কমে যায় স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এটা হলো একটা ইম্পর্টেন্ট আমাদের টপিক ছিল। দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট টপিক ছিল যে একটা থিম যেটা শিক্ষা ছিল আমাদের, সেটা দেখছিলাম যে যখন কোনো একটা কঠিন পদার্থ, কী পদার্থ বলতো? কঠিন পদার্থ। এটা একটা কঠিন পদার্থ যখন গলতে শুরু করবে, কী করবে? গলতে শুরু করে তখন এর তাপমাত্রা বাড়ে না। এটা শিখছিলাম না? যখন একটা কঠিন পদার্থ গলতে শুরু করে তখন তাপ নিবে কিন্তু তাপমাত্রা বাড়ে না যতক্ষণ অবধি না কঠিন পদার্থটা গলা শেষ হয়। এবং আবার দেখছিলাম যখন একটা তরল পদার্থ যখন তার স্ফুটনাঙ্কের তাপমাত্রায় যায়, মানে যখন ফুটতে শুরু করে তখন আর তাপমাত্রা বাড়ে না যতক্ষণ পর্যন্ত না ওই তরলটা পুরোটা বাষ্পে পরিণত হয়। এটুকু মনে আছে? এটা কিন্তু থিম। এই দুইটা বিষয় কিন্তু আমরা এই গত ক্লাসে যে পরীক্ষাগুলো পড়ছি এর মধ্যে থেকে শিক্ষা আমাদের এটা এই দুইটা জিনিসই ছিল যে গলনের সময় তাপমাত্রা বাড়ে না, স্ফুটনের সময় তাপমাত্রা বাড়ে না। ওকে, আমরা যত তাপমাত্রা দিই যতক্ষণ না পর্যন্ত গলন প্রক্রিয়া স্ফুটন প্রক্রিয়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের তাপমাত্রা বাড়বে না। এইটার উপর ভিত্তি করে আমাদের পরের পরীক্ষাটা আজকে হবে, ঠিক আছে? 6 নম্বর পরীক্ষা। দেখো, কয়েক টুকরা বরফকে একটি বিকারে নিয়ে সেটিতে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো। একটা বিকার নিছি, যাই হোক এখানে ফিগার দেয় নাই, তাহলে আমরা একটা বিকার নিলাম। মনে করো এখানে আমরা একটা বিকার নিছি, এটা একটা আমরা বিকার নিছি। বিকারে আমরা কি নিলাম? আমরা এখানে কয়েক টুকরা বরফ নিছি। দেন কি করলাম? এর নিচে কি করলাম? আমরা তাপ প্রয়োগ করতেছি, ঠিক আছে? তাপ প্রয়োগ করতেছি। ওকে, তাহলে কয়েক টুকরা বরফ আমরা একটা বিকারে নিলাম এবং সেটিতে ধীরে ধীরে তাপ প্রয়োগ করা হলো এবং তাপ প্রয়োগের পুরো সময় একটি থার্মোমিটারের সাহায্যে সারাক্ষণ এর তাপমাত্রা পরিমাপ করা হলো। অর্থাৎ এখানে কিন্তু একটা কি আছে? থার্মোমিটারও দেওয়া আছে, যেটাতে কি করলাম আমরা বলতো এর তাপমাত্রা কতটুকু চেঞ্জ হচ্ছে এটা কিন্তু আমরা কি দেখতেছি কিন্তু, তাই না? এর তাপমাত্রা আমরা দেখতেছি যে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। আমরা তো নিচ থেকে তাপ দিচ্ছি, মানে কি তাপমাত্রা বাড়বে না কমবে? তাপ দিলে তাপমাত্রা বাড়ে। হ্যাঁ, আমরা নিচ থেকে তাপ দিলাম মানে কি হবে? তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বরফ ছিল মানে তার তাপমাত্রা কি ছিল? 0 ডিগ্রি কম ছিল। মনে করো -40 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তখন যখন আমরা তাপ দিব ধীরে ধীরে কি হবে? তাপমাত্রা বাড়বে এক পর্যায়ে কত হবে? 0 ডিগ্রি আসবে। তখন কি করে বরফটা গলে যাবে, তাই না? তাহলে দেখো, ধরা যাক কঠিন বরফখণ্ডগুলোর প্রাথমিক তাপমাত্রা কত ছিল? -40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বরফের তাপমাত্রা ছিল -40 ডিগ্রি। এখন যদি আমরা তাপ দেই তাহলে কি হবে বলো তো? তাহলে ধীরে ধীরে এই 0 ডিগ্রিতে আসবে, তাপমাত্রা বেড়ে। ওকে, সেটা বাড়ে না কমে বলে এটাকে? বাড়বে। তাহলে বাড়লে তো 40, 50, 60, 70 ওরকম দরকার। শোনো, এই যে আমি যদি বলি যে -2 বড় না 0 বড় বলো তো? 0 বড়। তাহলে বাড়লো না কমলো বলো তো? তাহলে -2 থেকে যদি 0 দিকে যায় কমে না বাড়ে? বাড়ে। তাহলে এখানে -40 ছিল, 0-তে আসলো, কমছে না বাড়ছে? বাড়ছে, তাই না? তাহলে তাপমাত্রা বেড়ে 0 হবে, তাই না? তাহলে দেখো কি বলছে এখানে, তাপ প্রয়োগের সাথে সাথে কঠিন অবস্থার বরফের তাপমাত্রা কি হবে? ধীরে ধীরে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে যখন 0 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে তখন কঠিন বরফ গলনের মাধ্যমে তরল পানিতে পরিণত হয়। বুঝতে পারছো? এটা তো বুঝতে পারছো নাকি? যে আমরা যদি কোনো একটা বরফকে তাপ প্রয়োগ করি তাহলে কি হবে? তাপমাত্রা বাড়তে থাকতে থাকতে আমরা জানি বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রিতে এসে বরফগুলো গলতে শুরু করবে, তাই না? এবং আমরা একটু আগে গত ক্লাসে যেটা আমাদের থিম ছিল যে গলনের অবস্থায় তাপমাত্রা বাড়ে না যতক্ষণ অবধি আমাদের গলনটা শেষ না হয়ে যায়। দেখো, কঠিন বরফের গলনের পুরো সময়, অর্থাৎ বরফটা যতক্ষণ ধরে গলবে পুরো সময় তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্থির থাকে। বুঝতে পারছো? অর্থাৎ তাপমাত্রা কি বাড়বে? যখন বরফটা গলবে তখন কি তাপমাত্রা বাড়বে? বাড়বে না কিন্তু, তখন গলনের সময় তাপমাত্রা বাড়ে না। আমরা যে তাপটা দিব সেই তাপটা ব্যবহার করে কি হবে? বাষ্পে আমাদের তরলে পরিণত হবে, আমাদের গলবে না। এবং এই 0 ডিগ্রি তাপমাত্রায় সমস্ত বরফ কি হবে? পানিতে পরিণত হয়। অর্থাৎ 0 ডিগ্রি তাপমাত্রা হলো বরফের গলনাঙ্ক।
বোঝা যাচ্ছে? এখন দেখো গলনাঙ্কের তাপমাত্রায় যে সরল রেখা পাওয়া যায় তাকে বলা হয় গলনাঙ্ক রেখা। এখন আমরা একটু চিত্র দেখে দেখি কিভাবে বললাম। এই যে এখানে আমাদের চিত্রের মাধ্যমে বোঝাইছে। দেখো এটা কি ধরলাম, এটা দিছে আমরা একটা গ্রাফের আমরা জানি নিচে ধরি এক্স অক্ষ, উপরে দিলাম ওয়াই অক্ষ। আচ্ছা, এই অক্ষ এক্স অক্ষকে আমরা বুঝাইছি তাপ, মানে সময় সময় বুঝাইছি, যেখানে হলো তাপ শোষণকে বোঝাচ্ছে। তো আমরা কি তাপ দিচ্ছি না, তো সময় যাচ্ছে মানে কি তাপ দিচ্ছি, তাই না? তাপ শোষণ বোঝাচ্ছে আর কি, তাপ শোষণ আপনি টেনে নিচ্ছে সময়। আর উপর দিকে বোঝাচ্ছি তাপমাত্রা, আমরা তাপ দিলে কি বাড়ে বলো তো, তাপমাত্রা বাড়ে। তাহলে এসে এদিকে আমাদের সময়, আর এ পাশে কি আছে তাপমাত্রা। ওকে, আমরা যত তাপ দিব তত কি হবে, তাপমাত্রা বাড়বে। তো এখানে কি হয়েছে, এই যে প্রথমে আমাদের যাত্রা শুরু করছে কত, আমরা বরফ দিয়ে নিয়েছিলাম, তার তাপমাত্রা কত ছিল -40। তাহলে এখানে যাত্রা শুরু করলাম -40 থেকে। আমরা দেখবো নর্মালি যে গ্রাফগুলো আর্ট করি ওখানে 0 থেকে শুরু করি না, কিন্তু এখানে আমরা বরফ নিয়েছি কত ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে যদি -80 যা থাকবে তাই, এইটা দিয়ে শুরু করতাম না, তাহলে আমরা -40 থেকে শুরু করলাম। ওকে, তখন মনে করো আমাদের এখন তাপ দিছিলাম না, এদের তাপের সীমা মনে করো 0, মানে এবার আমাদের কোনো মার্কিং করি নাই, দরকার নাই। তাহলে ধীরে ধীরে কি দিচ্ছি আমরা, তাপ দিচ্ছি, ধীরে ধীরে তাপ দিচ্ছি, তার মানে কি এটা কি তাপমাত্রা কমবে না বাড়বে? দেখো বাড়তেছে, ধীরে ধীরে বাড়তেছে, এক পর্যায়ে কি হলো, এই যে 0 ডিগ্রিতে চলে গেল। তারপরে আর যতই তাপ দেয় আসলাম, এটা কি তাপমাত্রা বাড়বে না, এটা কিন্তু এ সোজাই যাবে, মানে এর মধ্যে সময় কি করছে, গলতেছে। তারপরে কি হলো, আমরা যতই তাপমাত্রা বাড়াই এটার উপর দিকে যাচ্ছে না, তাপমাত্রা বাড়তেছে। এই যে একটা সোজা একটু সরল রেখা হয়ে গেল, মানে এই পথের মধ্যে তাহলে কি হলো, এ বি পথের মধ্যে আমাদের গলন শেষ হয়ে গেল, বরফটা পানিতে পরিণত হয়ে গেছে। দেন তারপরে কি হবে, তাহলে এইটুকু হলো কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ শুরু হলো এখানে। আর এখানে এসে কি হলো, শেষ প্রান্তে এসে 0 ডিগ্রির পানি। কিন্তু এই মাঝে কিন্তু বরফ এবং পানি কি থাকে, মিশ্রিতই থাকে। কিন্তু শুরুতে শুধু বরফ ছিল, শেষে সকল কি হয়ে যায়, পানি। মাঝে কি ছিল, বরফ পানি মিশ্রিত ছিল। এই অবস্থায় কি থাকে, বরফও থাকে প্লাস পানিও থাকে। শুরুতে তো শুরু হয় বরফ দিয়ে, গলতে শুরু করে, শেষে গলা শেষ, মানে সব পানি হয়ে গেছে। দেন তারপরে কি হবে, আরো তাপমাত্রা তাপ বাড়াবো, মানে কি তাপমাত্রা বাড়তে থাকবে, এটা পানি স্টেজ। তাহলে দেখো তাপমাত্রা বাড়তে এক সময় কি হলো, 100 ডিগ্রি চলে আসলো। তাহলে কেন 100-এই দাগাইলো? তো হ্যাঁ, 100-এই কেন দাগাইলো স্যার? কোনটা 100 দাগাইলো? এখানে এই যে এখানে, হ্যাঁ এখানে 100, এইটাও তো দাগাইতে পাইতো। কোথায়? এইটাও তো দাগাইতে পাইতো। কোনটা? 120, 140। হ্যাঁ, কথা হলো এটা পরীক্ষাটা কি দিয়ে করছি বলো তো, বরফ দিয়ে। বরফ কোথায় গিয়ে ফুটতে শুরু করে, 100 ডিগ্রি। এই জন্য এখানে গিয়ে ফুটতে শুরু করলো। ও, এটা তো গলতে শুরু করে কোথায়, 0 থেকে, এই জন্য 0। তারপরে কি আর বাড়বে তাপমাত্রা, তাপ যতই আমরা দিও তাপমাত্রা বাড়বে না, এই জন্য সরলরেখা। পরে যখন গলা আসে দেন আবার কি উঠবে, উপর দিকে উঠবে, মানে তাপমাত্রা বাড়তেছে, তাপ প্রয়োগের সাথে সাথে তাপমাত্রা বাড়তেছে। কিন্তু দেখুন 100 ডিগ্রি যাবে এই সোজা, তখন কি আরো তাপমাত্রা বাড়বে? তখন স্ফুটন ফুটতে থাকবে, মানে বাষ্পীভবন হবে, তাপমাত্রা বাড়বে না। এই জন্য আবার সরলরেখা একটু থাকে। আবার যখন দেখো সকল ফোটা শেষ, মানে বাষ্পীভবন শেষ, তখন কি করবে, আবার তাপমাত্রা বাড়তে থাকবে। তার মানে আমরা এই গ্রাফ থেকে কি কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তার মানে আমরা কি বুঝতে পারতেছি, যে এই যে আমাদের প্রথমের দিকে যে অবস্থা -40 ডিগ্রি, এখানে ছিল কি শুধু বরফ, কি ছিল বরফ। আমরা এখানে তাপ প্রয়োগ করছি, তাহলে এখানে তাপ প্রয়োগ করতে করতে এক সময় তাপ বাড়তে কোথায় পৌঁছলো, এ স্টেজে, 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রির বরফ। হ্যাঁ, কারণ বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি। দেন এখান থেকে আমাদের তাপমাত্রা বাড়াইলাম, কিন্তু তাপ বাড়লো, মানে তাপ দিলাম বাট তাপমাত্রা বাড়লো না, শুধু গলতে থাকলো, বরফটা গলতে থাকলো। এটা কোন অবধি চলবে, বি অবধি চলবে। তার মানে এ বির মধ্যে কি আছে, বরফ প্লাস পানি আছে। ওকে, হ্যাঁ। আর এখানে তাহলে এই বি এর শেষ প্রান্তে গিয়ে আর বরফ থাকে না, সব কি হয়ে যায়, পানি হয়ে যায়। ওকে, তাহলে এখানে কি হবে, তখন যদি তাপ দিয়ে আমরা দেই আরো, তখন কি হবে, সেটা আরো কি তাপমাত্রা বাড়তে থাকবে, এক পর্যায়ে 100 ডিগ্রিতে যখন পৌঁছাবে তখন কি হবে, আবার ফুটতে শুরু করবে, এবং তখন তাপমাত্রা বাড়বে না। তাহলে এই স্টেজটা হলো কি, স্ফুটন, অর্থাৎ ফুটতে থাকে। এত বড় ডাক্তার দেওয়ার দরকার ছিল, ঠিক আছে, স্ফুটন। তাহলে এই তাপমাত্রা কি বলবো, স্ফুটনাঙ্ক। আর এখানকার তাপমাত্রাকে বলবো গলনাঙ্ক। ওকে, দেন দেখো এই ডি অবস্থানে যাওয়ার পরে, মানে অর্থাৎ আমাদের সকল পানি ফোটা শেষ, বাষ্পীভবন হওয়া শেষ, মানে বাষ্পীভূত হওয়া শেষ, তখন কি হবে বলতো, আবার তাপমাত্রা বাড়তে থাকবে, শেষ। বুঝতে পারছো? তাই এটা এত বড় দাগ দেওয়ার দরকার ছিল কি? হ্যাঁ, এটা অনেক টাইম ধরে হয়,
সময় লাগবে না বাষ্পীভূত হতে। তুমি পানি নিছো সবগুলোকে বাষ্পীভূত করবা, অনেক পানি লাগবে না। মনে করো তুমি বরফ তো সহজে কি গলে যায় না, এটা দেখবা আমরা পড়বো পরে দেখবা যে বরফ গলনের সুপ্ত তাপটা কমই হয়, কিন্তু বাষ্পীভবনের সুপ্ত তাপটা কি হয় অনেক বেশি হয়। ঠিক আছে, এটা আমরা যখন আমাদের সামনে আরেকটা অধ্যায় আছে ওখানে আসবে তখন আমরা দেখবো। ঠিক আছে, এমনিতে বাসার প্র্যাকটিসে দেখাও যদি, যে মনে করো এক টুকরা বরফকে গলায় থেকে বেশিক্ষণ সময় লাগে চুলার মধ্যে দিলে, পাত্রে দিলে, কিন্তু দেখো ওইটুকু পরিমাণ পানি তুমি যদি মনে করো পুরোটা শুকায় ফেলবা তাপ দিয়ে, একটু সময় লাগে স্যার। অনেক সময় লাগবে না? অনেক সময় লাগবে। পুরো পানি তুমি শুকায় ফেলবা, হ্যাঁ। টাইম লাগবে না? এই জন্য অনেক বেশি তাপ দিতে হয়। অনেক বেশি তাপ দিলাম, বুঝছো? আর একটু তাপ দিলে হয়, এরকম দেখাইছি আর কি। তাহলে এই পুরো সিস্টেমটা বুঝতে পারছো? হ্যাঁ, বোঝা গেছে? এখন মনে করো উল্টা কাজ যদি করি, মনে করো তাপমাত্রা, তাপ কমাবো, তাপ শুষে নিবো, তাহলে ধীরে ধীরে কি হবে? আমরা একটু জিনিস পড়ছিলাম না, একটা ঘনীভবন পড়ছিলাম না এখানে। দেখো বাষ্প, মনে করো এখানে বাষ্প আছে, একটা পদার্থ কঠিন থেকে বাষ্প হয় কিভাবে? তাপ নেওয়ার মাধ্যমে। তাপ নেওয়ার মাধ্যমে কি হয়? ধীরে ধীরে কি হয়? কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প। এখন এর থেকে যদি আমরা তাপ বের করে নেই তাহলে কি হবে? তাপ আমরা বের করে দিলাম তাহলে কি হবে? বাষ্প থেকে তরল হবে, দেন তরল থেকে কি হবে? কঠিন হবে। এটা ঠিক আছে? এটাকে বলা হয় ঘনীভবন। কি বলা হয়? ঘনীভবন, উল্টা প্রক্রিয়া। ঠিক আছে, এটি একটা পরে দেখবো। তাহলে এখানে আমরা দেখি এই ফিগারটা দেখি একটু, যে 2.09 চিত্রে এবি রেখা বরফের গলনাঙ্ক রেখা। এই যে এটা এবি রেখা হলো গলনাঙ্ক রেখা। এই রেখা বরাবর বরফ এবং পানি উভয় অবস্থান করে, তাই না? দেখলাম একটু আগে। এরপর তাপ দিতে থাকলে তরল পানি তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং পানির তাপমাত্রা যখন তাপ দিতে থাকলে তরল পানির তাপমাত্রা বাড়তে থাকবে, এবং যখন 100 ডিগ্রি সেলসিয়াস এ পৌঁছাবে বা সেন্টিগ্রেডে পৌঁছাবে তখন পানিতে তাপ প্রয়োগ করলেও তরল পদার্থের তাপমাত্রা আর বাড়ে না, কারণ ওই সময় কি পানিটা ফুটবে। ওই তাপমাত্রায় পানি ফুটতে থাকে এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমস্ত পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এরপর তাপ প্রয়োগ করা হলে জলীয় বাষ্পের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং পানি স্ফুটনাঙ্ক কত? 100। এই যেটা হলো পানির স্ফুটনাঙ্ক রেখা। বুঝতে পারছো? অর্থাৎ চিত্রে সিডি রেখা যেটা দেখালাম, সিডি রেখা পানির স্ফুটনাঙ্ক রেখা। এটা হলো পানির স্ফুটনাঙ্ক রেখা। এই রেখা বরাবর পানি এবং জলীয় বাষ্প উভয় একসাথে অবস্থান করে। বিষয়গুলো ক্লিয়ার? হ্যাঁ, এটা উল্টাটা যেটা বললাম। এখন কথা হলো এখান থেকে মনে করো যে আমাদের আসতে পারে, এই যে পানির মনে করো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, মানে এই যে বরফের তাপ প্রদানের লেখচিত্র, এটা তোমাকে প্রশ্নটা কিভাবে আসবে? হ্যাঁ, বরফের তাপ প্রয়োগের লেখচিত্রটা ব্যাখ্যা করো। তোমাকে চিত্রটা অন করে কিভাবে কি হচ্ছে এটা ব্যাখ্যা করতে হবে। যে কথাগুলো এখানে দেওয়া আছে এইগুলা তোমার নিজের ভাষায় বলবে। একবার পড়ে আমি যেটা বললাম, যখন 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে তাপ প্রয়োগ করা হয়, তো তাপমাত্রা বাড়তে থাকে, এক পর্যায়ে যখন 0 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছায় তখন আর বরফের তাপমাত্রা বাড়ে না, তখন সেই তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, তাই না? এবং বরফ গলা যখন শেষ হয় তখন কি করবে? আবার বরফগুলো পানিতে পরিণত হয়, তখন পানির তাপমাত্রা বাড়তে থাকে, বাড়তে যখন আবার তাপ দেব 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পৌঁছায় তখন আর তাপমাত্রা বাড়ে না, তখন ফুটতে শুরু করে। যখন ফোটা শেষ হবে, বাষ্পীভূত হবে, তখন আবার তাপ প্রয়োগ করলে ফোটাটা যে শেষ হলো না, তারপর আমরা তাপ দেব না, তাপ আছে, তখন কি হবে? বাষ্প থাকবে, মানে পানি তো ফুটতেছে, হ্যাঁ, ফুটতে ফুটতে অটোমেটিক কি বাষ্পে পরিণত হবে? ওটা হ্যাঁ, ফুটতেছে মানে তো বাষ্পীভূত হচ্ছে। ও হ্যাঁ, ওটাই ফুটতেছে মানে বাষ্পীভূত হচ্ছে। যখন একদম সব শেষ হবে ফোটা, তখন সবই বাষ্প, আর তো গ্যাস ছাড়া নাই, তরল নাই, তখন যত তাপ দিবে ওই মানে বাষ্পের তাপমাত্রা বাড়তে থাকবে। বুঝতে পারছো? এটাই। তাহলে এটা এভাবে বলবা, আর এই চিত্রটা দেখা দিবা। তারপর দিকে চিত্রে এবি নির্দেশ করে বরফের তাপমাত্রা বা তাপ প্রয়োগের ফলে বরফের তাপমাত্রা বাড়তেছে। দেন এবি নির্দেশ করে কি বলতো? বরফ গলতেছে, গলনাঙ্ক। দেন বি সি নির্দেশ করে কি বলতো? না, বি সি নির্দেশ করে পানির তাপমাত্রা বাড়তেছে। দেন কি সিডি নির্দেশ করে যে পানি বাষ্পে পরিণত হচ্ছে, তাই না? স্ফুটন হচ্ছে, পানি ফুটতেছে। দেন এই যে এটা পরের অংশটি কি করবে? যে জলীয় বাষ্পের তাপমাত্রা বাড়তেছে। এইটুকুলো, ঠিক আছে? এইগুলো আবার নিজের মতো করে যখন পড়বা, মডেল টেস্ট পড়াবো তখন ওই যে প্রশ্নগুলো দেখবা কীভাবে অ্যান্সার করে, ওগুলো একটু পড়ে দেখবা, তাহলে নিজের মতো করে অ্যান্সার করতে পারবো তখন, ঠিক আছে? ওকে, আপাতত একটা কাজ করতে পারো, হ্যাঁ, পুরাতন গাইডগুলো কিনতে পারো চাইলে, লাইব্রেরিতে দেখো পুরাতন গাইড পাওয়া যায়,
হ্যাঁ স্যার, নিতে পারো, ঠিক আছে। আজকে তো অধ্যায়টা শেষ হবে না, এই অধ্যায়টা তুমি প্র্যাকটিস করতে হবে। দেখো বিপরীত ক্রমে গাইড নিয়ে অবশ্য, তার কারণ ওই যে ওগুলোতে প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ, বিগত বছরের কোশ্চেন সবগুলো দেখতে হবে। স্যার তাহলে গাইড নিলে একই গাইড নিবো দুজনে? হ্যাঁ, দুদিন একই গাইড নিও। কি নিবা লিখ স্যার? হ্যাঁ স্যার দেখছেন। আচ্ছা নিও। দেখো বিপরীত ক্রমে জলীয় বাষ্পকে ক্রমান্বয়ে শীতল করা হলে, আমি বলবো না কি কিনবা, ওই যে আমাদের আমার স্টুডেন্ট আছে ওরা যে গাইড কিনছে। কি গাইড স্যার বলেন? আমি এই মুহূর্তে জানি না, লিখসাই সম্ভবত। মানে কি শুধু কি মানে বিজ্ঞানের জন্য না অল সাবজেক্ট? অল সাবজেক্ট মেবি। আচ্ছা বলবো না, দেখি কি কিনছে। বিপরীত ক্রমে জলীয় বাষ্পকে ক্রমান্বয়ে শীতল করা হলে প্রাপ্ত ফলাফল একটি গ্রাফ পেপারে এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে তাপমাত্রা, না তাহলে এক্স অক্ষে কি বলতো, এই যে সময়, আর ওয়াই অক্ষে কি তাপমাত্রা নির্দেশ করছে। হ্যাঁ স্যার, ওটা আগের মতোই তো। অর্থাৎ এটা একটু উল্টো। আমি বললাম না যে মনে করো যে তোমার বাষ্প থেকে তাপ শোষণ করতেছি, তাহলে ধীরে ধীরে কি হবে, ঘনীভবন ঘটবে, তরল হবে, তারপরে কঠিন হবে। তাহলে শুরুটা কোথা থেকে হবে, মনে করো বাষ্প থেকে, জলীয় বাষ্প থেকে। তাহলে জলীয় বাষ্পের তাপমাত্রা কত ধরলাম, 140। মানে স্যার একটু আরেকবার বলেন তো। মনে করো আমাদের শুরুটা এখন বাষ্প থেকে হবে, বাষ্পের তাপমাত্রা অবশ্যই কত 100 ডিগ্রি বেশি না? শুরুটা বাষ্প থেকে, হ্যাঁ। অর্থাৎ একবারে বাষ্পটাকে আমরা কি করবো, এখন কঠিনে পরিণত করবো। মানে কি স্যার উল্টা প্রসেস? উল্টা প্রসেসটা। তার মানে কি, আগে তাপ দিছিলাম, এখন তাপটা শুষে নিব, তাই না? বাষ্প তো হবে আগে। আগে বাষ্প ছিল, মানে বাষ্পটাকে কি করবো, কঠিন করবো। তাহলে বাষ্পের তাপমাত্রা কত থাকবে, বেশি থাকবে অবশ্যই। তা ধরলাম কত, 140 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। এখন কি করব, সময়ের সাথে সাথে কি হচ্ছে, মনে করো এখানে তাপ বর্জন হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের বাষ্পটা কি হয়, তাপ বর্জন করে দিচ্ছে, বা আমরা বাষ্প থেকে তাপটা নিয়ে নিচ্ছি। তার মানে কি হবে, ধীরে ধীরে এটা ঘনীভবন ঘটবে। তার কারণে আমরা জানি বাষ্পের মধ্যে মনে করো এখান থেকে যদি তাপ নিয়ে নেই, তাহলে এদের গতিশক্তি কমে যাবে, তাই না? ফলে এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেড়ে যাবে, অণুগুলো কাছাকাছি আসবে, ধীরে ধীরে তরল হবে, কঠিন হয়ে যাবে, তাই না? ঠিক এমনটা ঘটবে। তাহলে কি ঘটলো, প্রথমে ছিল 140 ডিগ্রি, কি ছিল, জলীয় বাষ্প। দেন দেখো তাপ আমরা শুষে নিচ্ছি, তার মানে কি হবে, ধীরে ধীরে তাপমাত্রাটা কমবে। যেহেতু সময় এদিকে যাচ্ছে না, সময় কোন দিকে, এদিকে না, তাপমাত্রা কমা হলে এদিকে, এই জন্য আমরা এদিকে যাচ্ছে, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে সময় যাচ্ছে আমাদের তাপমাত্রা নিচের দিকে দেখো কমতেছে, এবং এই যে আমাদের এদিকে সময় যাচ্ছে, তাই না, এদিকে। তাহলে দেখো 140-এ ছিল, আমরা তাপ শুষে নিচ্ছি, কি হবে, তাপ কমতে থাকবে, তাপমাত্রা কমতে থাকবে, একবারে কত আসলো, 100 আসলো। দেন কি আরো তাপমাত্রা কমবে না? তখন কি হবে, বাষ্পটা তরলে পরিণত হবে। যতক্ষণ পর্যন্ত না তরলে পরিণত হয়, শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা আর কমবে না, 100ই থাকবে। যখন তরলে পরিণত হবে, তখন কি হবে, আবার তাপমাত্রা কমতে থাকবে, এক পর্যায়ে কোথায় আসবে, বরফে হবে। তখন এটা 0 ডিগ্রির বরফ। তখন কি হবে, আবার তাপমাত্রা কি কমবে, কমবে না, যতক্ষণ পর্যন্ত না বরফ শেষ না হয়। বরফ যখন হবে তারপরে, তাহলে এটা 0 ডিগ্রির পানি ছিল, 0 ডিগ্রির বরফ। তাহলে টোটাল বরফ শেষ হলো, তখন আবার তাপ শোষণ করলে কি হবে, আরো বরফের তাপমাত্রা কমতে থাকবে। এই যেটা দেখাচ্ছে, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? তার মানে এখন দেখো এই চিত্রে বুঝতে পারতেছি আমরা, এই যে আমরা যদি এখন মার্কিং করে দেই, মনে করো আমরা এখন উল্টা ভাবে দিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হলো এটা না দিলে হবে কিছু। এখন দেখো, তার মানে এর দ্বারা কি বোঝাচ্ছে, যে জলীয় বাষ্পের তাপমাত্রা কমতেছে, তাই না? এবং এই বি পয়েন্টে কি নির্দেশ করে, যে এখানে আমাদের তরলে পরিণত হওয়া শুরু হলো, শুরু হলো। আর এই বি সি পদটা বোঝায় এখানে তরলে পরিণত হচ্ছে, ঘনীভবন হচ্ছে। এবং এই সময়ে তাপমাত্রা হ্রাস পাবে না, কমবে না। কারণ এই যে স্ফুটন যেমন তাপমাত্রা বাড়ে না, এই ঘনীভবনের তেমনি কি হবে না, তাপমাত্রা কমবে না, যতক্ষণ পর্যন্ত না শেষ হয় তরলে পরিণত হয়। তাহলে সি পয়েন্টে এসে সব কি হয়ে যায়, তরলে পরিণত হয়ে যায়। এখন যদি আরো কি করি, তাপ শোষণ করি, এই যে পানিতে থাকবে, পানিতে এমন করে তাপমাত্রা কমতেছে, এক পর্যায়ে কি হলো, 0 ডিগ্রি পানি হলো, তাই না? 0 ডিগ্রি পানি। আরো তাহলে আমি যতই তাপ কমাবো, এটা কি করবে, বরফে পরিণত হবে, তাই না? যখন টোটাল পানিটা বরফে পরিণত হবে, তখন কি হবে, তখন আবার তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। বুঝছো? ক্লিয়ার বিষয়টা, কনসেপ্ট? তাহলে এখানে বি সিতে, মানে এ বিতে শুধু বাষ্প, জলীয় বাষ্প, আর বি সিতে জিনিস করে বাষ্প প্লাস পানি। মানে এটা কি ওভাবে লিখবো? হ্যাঁ, বাষ্প প্লাস পানি। আর এটা তো পানি দিয়ে দিছে, এটা কি বলতো, এখানে এই অবস্থায় কি আছে,
বরফ প্লাস পানি বরফ প্লাস পানি। লিখে নিতাম। এইটা স্যার বরফ প্লাস হ্যাঁ পানি, ডি, এটা হলো বরফ প্লাস পানি। আর নিচেরটা তো বরফ দেওয়াই আছে। হ্যাঁ এটা তো বরফ পুরোটাই। বোঝা গেছে বিষয়টা? কঠিন? না স্যার। ওটার উল্টা প্রসেসটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি স্যার। ওটা হচ্ছে স্যার মানে বরফ থেকে আর কি বাষ্পে পরিণত করলাম, বাষ্পে পরিণত হয়। এটা হলো বাষ্প থেকে বরফ পরিণত বাষ্পে করলাম। পরিণত। চিত্র দুইটা আমাকে আর্ট করে দেখাইবা কালকে, ঠিক আছে? চিত্র দুইটা আর্ট করে দেখাতে হবে। ওকে, এখন দেখো এইটাই বলছে আবার, লেখচিত্র থেকে দেখা যায় শুরুতে জলীয় বাষ্পের তাপমাত্রা কত ছিল? 140। এই জলীয় বাষ্পকে ধীরে ধীরে শীতল বা ঠান্ডা করে যখন তাপমাত্রা 140 থেকে কমিয়ে কমিয়ে নিয়ে 100-এ আসলো, হ্যাঁ, এর নিচে যাওয়া হয়, তখন জলীয় বাষ্প কী হবে বলো তো? পানিতে পরিণত হতে শুরু করে। যতক্ষণ জলীয় বাষ্প পানিতে পরিণত হতে থাকে ততক্ষণ পানির তাপমাত্রা কত থাকবে? 100 থাকবে, 100 আর কমবে না। হুম, এরপর পানিকে আরও ঠান্ডা করা হলে পানির তাপমাত্রা কমতে থাকবে, এবং ঠান্ডা করতে করতে যখন তাপমাত্রা 0 ডিগ্রিতে তাপমাত্রায় পৌঁছে তখন তরল পানি কঠিন বরফে পরিণত হতে শুরু করে। পরিণত হতে শুরু করে। এরপরেও পানিকে আরও ঠান্ডা করলে পানির তাপমাত্রা আরও কমে যায়। সমস্ত পানি কমে না স্যার লেখা আছে। তাপমাত্রা, হ্যাঁ ও ওই যে 0 ডিগ্রিতে পানির তাপমাত্রা মানে আমাদের ওই যে যখন বরফ হচ্ছে তাপমাত্রা কমবে না, ওই তাপটা মানে আমরা যত শুষে নিব ওটা বরফে পরিণত হবে। তো 0 ডিগ্রিতে যখন বরফে পরিণত হওয়া শেষ হবে তখন কি করা হবে? দেখো সমস্ত তরল পানি কঠিন বরফে পরিণত হওয়ার পর আরও ঠান্ডা করা হলে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে কমতে থাকে, ঠিক আছে? চিত্র 40 ডিগ্রি থেকে -40 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত বরফের তাপমাত্রা কমানো দেখানো আছে। এই যে -40 পর্যন্ত আমরা তাপমাত্রা কমানো দেখাইছি। স্যার এখানে যে বরফের তাপ যে আমরা মানে তাপ শুষে শুষে নিয়ে বরফ করলাম না, এখন আমরা যদি আরো তাপ শুষে নিই, ওটা কি বরফ থেকে কি হবে? বরফ থেকে তো অনেক কিছু করার সুযোগ নেই, আর কোনো অবস্থা আছে? আর কোনো অবস্থা। ওকে, কিন্তু তাপ তো অত কম করা যায় না, বাস্তবিক পক্ষে অত নিচে যাওয়া যায় না। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 200, কত বলতো? -273। তখন স্যার বরফের ডিগ্রি অবস্থা সেন্টিগ্রেড। কেমন থাকবে? না এটা যাওয়াই যায় না, এরপরে আর যাওয়াই যায় না, হ্যাঁ। মানে নেওয়াই যায় না। আমরা জানি প্রকৃতিতে সর্বনিম্ন তাপমাত্রা বলা হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এর নিচের তাপমাত্রায় যাওয়াই যায় না। যদি এই তাপমাত্রায় যাওয়া যায় তো এই তাপমাত্রা আয়তন 0 হয়ে যায়, যেটা কখনো সম্ভব না। এগুলো পরে শিখবো বড় ক্লাসে, যে তাপমাত্রা হ্রাস করলে পদার্থের আয়তন ছোট হয়, সংকুচিত হয়, ঠিক আছে? বোঝা গেছে? এই তাপমাত্রাকে বলা হয় 0 কেলভিন। 0 কেলভিন বাস্তবে নাই, বুঝতে পারছো? এটার আয়তন বললেন না 0 স্যার? 0 কেলভিন না, 0 এর তাপমাত্রা, না না, আয়তন 0 হয়ে যায়। হ্যাঁ ওটাই তো বললাম, আয়তনটা ডিগ্রি হয় না, 0 হয় না। আয়তন 0 কেলভিন। হ্যাঁ না, আয়তন কি 0 কেলভিন? আয়তন 0 হয়ে যায়। কেলভিন একটা তাপমাত্রার একক, মানে এই 200 কেলভিন তো একটা তাপমাত্রা, করে তো জানি স্যার। 273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 0 কেলভিন, এটা বললাম। তো এটা বাস্তবে কখনো সম্ভব নয়। এইগুলা নিয়ে বিস্তারিত এই তাপমাত্রা একটা অর্ডার আছে, ওখানে বলবো না, ঠিক আছে? এখানে বলতে না বলি। তাহলে এগুলো বুঝতে পারছো? ক্লিয়ার? এখন আমাদের পরবর্তী টপিক যেটা, সেটা হলো পাতন, ঊর্ধ্বপাতন, ঠিক আছে? ডিস্টিলেশন অ্যান্ড সাবলিমেশন। তাহলে ডিস্টিলেশন অ্যান্ড সাবলিমেশন, অর্থাৎ এখানে হলো পাতন এবং ঊর্ধ্বপাতন, দুইটা জিনিস আমরা শিখব। ওকে, পাতন জিনিসটা কি তোমরা কখনো আগে পড়ছিলা? পড়ো না। দেখো আমরা বলতেছি তাহলে, দেখো তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে, এটা তো আমরা জানি। অর্থাৎ তাপ প্রয়োগ করার মাধ্যমে একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করাকে বাষ্পীভবন বলা হয়। এই যে এতক্ষণ আগে যে আমরা কি শিখলাম, যে বাষ্পে পরিণত করলাম না তাপ প্রয়োগ করলে তরলকে, তাপ প্রয়োগের দ্বারা এটা ছিল স্ফুটন। এটা ছিল কি? স্ফুটন। হ্যাঁ এটা তো সাথে বাষ্পীভবন বলতে পারো। কিন্তু তাহলে স্ফুটনটা কি? স্ফুটনটাও কিন্তু দেখো তরলকে কিসে পরিণত করা? বাষ্পে পরিণত। পরে স্যার এটা কি অবলিক দিয়ে লেখা যায়? অবলিক না, এটা পার্থক্য আছে। তাহলে দেখো তরলকে বাষ্পে পরিণত করাকে এখানে বলতেছি আমরা বাষ্পীভবন, আবার ওখানে বললাম স্ফুটন। হ্যাঁ, বাষ্পীভবন একটা পরীক্ষা, স্ফুটন একটা পরীক্ষা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি বলতো? পার্থক্য আছে, সেটা বলি। আমার একটা সুন্দর একটা লেকচার আছে ইউটিউবে, তুমি পারলে করতে পারবা, ঠিক আছে? দেখবা নিচে দিয়ে দেখবো লেখা আছে বাষ্পীভবন এবং স্ফুটনের মধ্যে পার্থক্য। কই দেখলাম তো স্যার, মানে কতদিন আগে? বেশ কিছুদিন হবে আগে, একটু গেলে দেখলে পাইবা, ঠিক আছে? লেখা আছে, মানে ই করা ফিগার দেওয়া আছে, তো ভালো লেখা, টাইটেল লেখা আছে এবং থাম্বনেলের মধ্যে লেখা আছে,
খুঁজলেই পাবো, আমি দেখা দেবো না এখানে আজকে। তাহলে কি হলো, বাষ্পীভবন ভার্সেস স্ফুটন। স্ফুটন মানে কি, তরল থেকে মানে মানে আমরা তাপ দেওয়ার পর তাপ প্রয়োগের ফলে তরল কি বাষ্পীভবন এটাও তো বলে, এটাও তো তাই না? তার পার্থক্য কি? পার্থক্য হলো স্ফুটন আমরা বলি কি স্ফুটনাঙ্কের তাপমাত্রায় ঘটে। যেমন পানির ক্ষেত্রে কত 100-এ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, একে বলি আমরা কি বলতো, এই যে পানি ফুটতে শুরু করলো মানে অর্থাৎ পানি বাষ্পীভবনিত হলো, একে বলা হয় স্ফুটন। তাহলে বাষ্পীভবনটা কি? বাষ্পীভবনটা তো একই কথা বললাম যে তরল কি হবে, বাষ্পীভবনিত হবে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো বাষ্পীভবন যে কোনো তাপমাত্রায় ঘটতে পারে, 0 থেকে শুরু করে 100, যে কোনো তাপমাত্রায় ঘটতে পারে। আর এটা শুধুমাত্র ঘটবে পানির ক্ষেত্রে কত বলো তো, শুধুমাত্র 100 ডিগ্রি। মানে স্যার একটু আরেকবার আমি বুঝাচ্ছি একদম, এটার মধ্যে স্যার 0 ডিগ্রি থেকে হ্যাঁ মানে যে কোনো তাপমাত্রা করতে পারে, সে বিষয়ে বোঝাচ্ছি তোমাকে। আচ্ছা মনে করো এই যে আমাদের যে মনে করো সাপোজ মনে করো আমাদের যে মনে করো কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দেয়, কাপড় চোপড় শুকায় কিনা, হ্যাঁ তার মানে পানিগুলো কিসে পরিণত হয়, ওই যে বাষ্পে পরিণত হয়, এজন্য তো শুকায় যায়। আবার মনে করো এখানে আমার মেঝেতে যদি মনে করো পানি পড়ে, তাহলে মেঝে পানি কি থাকে সারা জীবন? না। কি বাষ্পে পরিণত হয় কি? কিন্তু এখানে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে না, তাহলে বাষ্পে হলো কেমনে? ওই যে এর জন্য স্যার বাষ্পীভবনের জন্য। বাষ্পীভবন, তাহলে এখানে কিন্তু স্ফুটনাঙ্কের তাপমাত্রা পৌঁছে না বা স্ফুটন হয় না। ও আচ্ছা, কারণ স্ফুটন হতে গেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্ফুটন মানে অনলি 100। হ্যাঁ, আর বাষ্পীভবন যে কোনো তাপমাত্রায় ঘটতে পারে। তাহলে মেকানিজমটা কিভাবে ঘটে? ওখানে আমাদের 100 ডিগ্রিতে হচ্ছে, এখানে কেন 100 কমে হচ্ছে? বিষয়টা কি আসলে দেখবা আমরা মনে করো যে প্রখর রোদ্রের মধ্যে যদি কোনো একটা বাটিতে নিয়ে তা মনে করো পানি রাখো বাইরে, একটু পরে দেখবা আর পানি নাই, সব শুকাই গেছে, হয় না? মানে খুব রোদে যদি রোদের মধ্যে একটা বাটিতে পানি নিয়ে যদি রোদ্রে রাখো, দেখবা কিছুক্ষণ পরে পানিগুলো নাই, শুকায় যায় না, বাষ্পে পরিণত হবে, বাষ্পীভবনিত হয় না। আবার দেখি যে গ্রীষ্মকালে দেখি আমরা নদী নালা খাল বিলের পানি শুকায় যায়, কিভাবে? আমাদের পরিবেশের তাপমাত্রা কি 100 ডিগ্রি হয় না? তাহলে হচ্ছে কেন, তাহলে শুকায় যাচ্ছে বাষ্পীভবনের মাধ্যমে। তাহলে দুইটা সিস্টেম কি, বাষ্পীভবন কাকে বলা হয়? আরো যদি ভালো করে বলি যে এই যে কোনো একটা পানি আছে, কি আছে বলো তো, পানি, যেমন পানি আছে, এগুলো মনে করো পানি, বাষ্পীভবনটা হয় শুধুমাত্র এই যে পানির উপরি ভাগের কণাগুলো শুধু কি হবে, বাষ্পে পরিণত হয় উপর থেকে। উপর থেকে কণাগুলো তরল থেকে হচ্ছে, এখন তরল ছিল, হ্যাঁ তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে। আর তার নিচের গুলো অটোমেটিক হয়ে যায়, নিচেগুলো হবে না, ধীরে ধীরে উপর থেকে যাবে, শুধুমাত্র উপরি তলের পানিগুলো কি হবে, বাষ্পে পরিণত হবে। নদীর পানি তো এরকম। হ্যাঁ, এটা হলো বাষ্পীভবন। শুধুমাত্র উপরের তলের পানিগুলো কি হবে, ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে শুকিয়ে যাবে, এটা হলো বাষ্পীভবন। আর স্ফুটন কি, মনে করো এখানে পানি আছে, পুরাটাকে বলতে হবে, এই যে সমগ্র এই পানির সমগ্র জায়গা কি হবে, ফুটতে শুরু করবে, সব জায়গা থেকে ফোটে। স্যার ওই যে স্ফুটন যে কাপড় যে করে, ওই দেখবা ওই যে আমরা যখন এই যে মনে করো চাটা গরম করে যখন দেখবা পানি ফুটতে শুরু করে না, তখন মানে কি ওই তখন পানিটা গেছে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 100 ডিগ্রিতে পৌঁছাইছে। হ্যাঁ, এজন্য পানির প্রতিটা কণা কি করে ফুটতে শুরু করে, দেখবা বুদবুদ ওঠে না, মানে নিচের থেকেও, তাহলে নিচের থেকেও বাষ্পে পরিণত হচ্ছে, ঠিক আছে? কারণ বুদবুদ কেন ওঠে বলো তো, নিচের পানিগুলো যে মনে করো গ্যাসে পরিণত হচ্ছে, গ্যাস কি বুদবুদ হয় না? পানির নিচে ডুবে যদি তুমি কি করো, নাক দিয়ে নিঃশ্বাস নাও, মানে নিঃশ্বাস ছাড়ো, বুদবুদ বেরোবে, তারপরে কি বুদবুদ হবে না? ঠিক এখানেও দেখো যে পানির কণাটা ছিল সেটা কি হয়েছে, বাষ্প, পানি থেকে হয়ে গেল কি বলতো, বাষ্প। তো বাষ্প তো গ্যাসটার বুদবুদ বের হবে কিনা, এই জন্য আমরা উপর তলে কি দেখি, বুদবুদ, তাই না? অর্থাৎ সমগ্র তলে পানি ফুটতে শুরু করে, মানে বাষ্পভবন হয়, মানে বাষ্পে পরিণত হয় সমগ্র তল থেকে। আর বাষ্পীভবনে শুধুমাত্র উপরি তল থেকে, ধীরে ধীরে উপর তল থেকে কি হবে, বাষ্পে পরিণত হবে, এবং আমাদের ধীরে ধীরে কি হবে, পানি লেয়ারটা কমে যাবে, তাই না? এরকম পুরাটাই তো যাবে না স্যার, শুধু উপরি ভাগটা এরকম না, উপর থেকে আসবে। হ্যাঁ, মনে করো অনেকক্ষণ রাখলে এক পর্যায়ে কি হবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে করো কমতে থাকবে এভাবে। কি ব্যাপার, এটা এরকম হচ্ছে কেন? মনে করো এই যে এরকম আমরা নিলাম, উপর ভাগ পানি উপর থেকে আস্তে আস্তে কমতে, তাহলে এই উপর থেকে আস্তে আস্তে কমতে থাকবে, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে, এভাবে আস্তে আস্তে কমতে থাকবো, এক পর্যায়ে কি হবে, তলা নিচে ঠেকবে, মানে পানি সব শুকিয়ে যাবে, তাই না? এটা হলো কি, এটা হলো বাষ্পীভবন। আর এখানে প্রতিটা জায়গা থেকে ফুটতে শুরু করবে। আর এটা কখন ঘটবে, যখন 100 এমনিতে মনে করো আমরা তাপ দিচ্ছি, একটা জায়গায় পানি আছে, তরল আছে, তাপ প্রয়োগ করতেছি,
দেখবা এখান থেকে কি হয় বলো তো, এখানে তো গ্যাসের মতো উপর দিকে ওঠে না, হ্যাঁ। ভাপ উঠে যায় না, হ্যাঁ ভাপ ওঠে না, তার মানে তখন কি হচ্ছে, বাষ্পীভবন হচ্ছে। এভাবে বাষ্পীভবন হতে হতে এক পর্যায়ে যখন 100-এ পৌঁছায় তখন সমগ্র তল থেকে ফুটতে শুরু করে, তখন তাকে বলা হয় ও স্ফুটন। তাহলে ওটা তাপ স্যার হালকা একটু দেওয়ার সাথে যে হ্যাঁ, উপর থেকে উঠতে থাকে, ওটা হলো বাষ্পীভবন। ওই হালকা তাপে যদি একটু কিছুক্ষণ থাকে হ্যাঁ, তখন ওই যে তারপরেও 100 দেখো, সেন্টিগ্রেড থেকে হ্যাঁ, ধোঁয়া বের হয় না পানির উপর থেকে, হ্যাঁ বাষ্প হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় বাষ্পীভবন। আর যখন 100-এ পৌঁছানোর পরে সমগ্র তল থেকে ফুটতে শুরু করে তখন তাকে বলা হয় স্ফুটন। তাহলে বাষ্পীভবন আর স্ফুটন ক্লিয়ার নাকি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দুটো কিন্তু এক জিনিস না, তাই না? হ্যাঁ। তাহলে বাষ্পীভবন যে কোনো তাপমাত্রায় ঘটতে পারে, কিন্তু স্ফুটন শুধুমাত্র 100 ডিগ্রি 100 ডিগ্রি তাপমাত্রায় ঘটতে পারে। সেন্টিগ্রেড তার আগে বলবে না। হ্যাঁ ওকে, বাষ্পীভবন হয় জন্যে আমাদের জামা কাপড় শুকায়, হ্যাঁ না শুকায় তো? না তাহলে 100 ডিগ্রি সবসময় তো হয় না স্যার, 100 ডিগ্রি তো পুড়িয়ে যাবে কাপড়, না সবসময় তো স্যার হয়ও না। 100 ডিগ্রি হলে তো পুড়িয়ে যাবে না কাপড়, থাকবে। এমনিতে তো 40 ডিগ্রি সেন্টিগ্রেড মানে মানে আরে স্যার গরম খুব হয়। 40 ডিগ্রি তো থাকতে পারো না তুমি, হ্যাঁ 100 ডিগ্রিতে মনে করো, হ্যাঁ আর তো 100 ডিগ্রি হলে থাকতে পারবা না। তাহলে দেখো, পাতল গেলে তাপ প্রয়োগের দ্বারা একটি তল পদার্থকে বাষ্পে পরিণত করাকে কি বলা হয়, বাষ্পীভবন বলা হয়। যেমন একটি পাত্রে পানি সহ চা এ তাপ প্রয়োগ করা হলে ওই গরম চা থেকে পানি বাষ্পাকারে উড়ে যায়, তাই না? আমরা দেখি চা যখন গরম করে রেখে দেয়, দেখা যায় ধোঁয়া উঠতেছে, মানে পানি বাষ্পাকারে উড়ে যাচ্ছে, এটি বাষ্পীভবনের উদাহরণ। আবার দেখো, উক্ত বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হবে। যেটা বাষ্প হয়ে যাচ্ছে আমরা জানি, শীতল করলে কি হবে, তরল হবে, যাকে বলা হয় ঘনীভবন। আচ্ছা বাষ্পে যে স্যার পরিণত এটা উড়ে যাচ্ছে, ওটাকে ধরবো কেমন, আমরা কিভাবে শীতল করবো? মনে করো সাপোজ তুমি আটকালা কিছু দিয়ে বাষ্পটাকে, হ্যাঁ উপরে মনে করো কোনো একটা পলিথিন লাগাই দিলা, ঢাকাই দিলা, তখন আবার কি তরলে পরিণত হবে। তুমি এমনি দেখবা রাইস কুকারে রান্না করে দেখছো, হ্যাঁ রাইস কুকারে দেখবা ভাত রান্না করবে, করার পরে দেখবা ওই ঢাকনাটা তুলবা, তুললে পানি জমে থাকে না, ওইগুলো আসলে পানিটা উপরে আসলে কিভাবে, ওই বাষ্পটা উপরে গিয়ে আবার শীতল হয়েছে, দেন আবার কিছু পানিতে পরিণত হয়েছে, বুঝতে পারছো? তাহলে এই যে পানিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হবে, ঘনীভবন। ওকে, যেমন জলীয় বাষ্প তাপ শক্তি নির্গত করে ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়, তাই না? হ্যাঁ এটাই যে ঘনীভবন, যেটা জলীয় বাষ্প তাপ নির্গত করে, একটু আগে যে আমরা গ্রাফটা দেখলাম, তাপ নির্গত করে কি হয়, জলীয় বাষ্প পানিতে পরিণত হয়। এটি ঘনীভবন প্রক্রিয়ার উদাহরণ। কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় স্টপ করো, আসুক। তাহলে এটুকু বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার বুঝছি স্যার। হ্যাঁ, যে আমরা জানি তাহলে কোনো একটা তরল পদার্থকে তাপ প্রয়োগ করার মাধ্যমে কি করতে পারি, বাষ্প পরিণত করতে পারি। আবার বাষ্পকে বাষ্প থেকে তাপ হ্রাস করে বা বাষ্পকে ঠান্ডা করে আবার কি করতে পারি, তরলে পরিণত করতে পারি, একে বলা হয় ঘনীভবন। ওকে, তাহলে বাষ্পীভবন ঘনীভবন দুইটা শব্দ আমরা শিখলাম। এটা হলো বাষ্পীভবন, আর এটা কি বলতো, ঘনীভবন। ওকে, পাতন সমাচার ওটা বলতেছি আসুক। তাহলে আমরা ঘনীভবন বুঝলাম। এখন দেখো, কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে, একটা তরল ছিল, আমরা তাপ প্রয়োগ করে কি করলাম, বাষ্পে পরিণত করলাম, তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলা হয়। বুঝতে পারছো? মানে কোনো তরলকে তাপ প্রয়োগের পর অর্থাৎ একই সাথে মনে করো বাষ্পে পরিণত হয়, তরল ছিল, হ্যাঁ তাকে কি করলাম, তাপ প্রয়োগের মধ্যে বাষ্পে পরিণত করলাম। তরল ছিল, তাকে নিচ থেকে আমরা কি দিলাম, তাপ দিলাম, হ্যাঁ তাপ দেওয়ার মধ্যে কি হলো, বাষ্পে পরিণত হলো, এবং উপরে যা কি হলো, আবার শীতল করলাম, শীতল করে আবার কি করলাম, আবার তরল করলাম। তাহলে এটাকে বলা হবে পাতন। অর্থাৎ তাপ প্রয়োগ করার মাধ্যমে কোনো তরল পদার্থকে বাষ্পে পরিণত করে আবার তাপ হ্রাস করে
বা শীতল করে আবার তরলে পরিণত করার মানে প্রক্রিয়াকে এইটুকু তো স্যার কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে, হ্যাঁ। মানে তাপ প্রয়োগ করলাম তারপর এটা বাষ্পে পরিণত হলো, দেন ওটা কি করব তাকে পুনরায় পুনরায় শীতলীকরণ, শীতল করে ওই যে বাষ্প যেটা হ্যাঁ। হলো ওটাকে আটকাবো, আটকে শীতল নাকি ওইটা নাকি? মনে করো যেখানে ভাবে মনে করো ওতে তাপমাত্রা আবার হ্রাস করলাম, ঠান্ডা করলাম, হ্যাঁ শীতল করার মাধ্যমে আবার কি পরিণত হবে আবার তরলে, এই প্রক্রিয়াটাকে বলা হয় পাতন। ও বুঝতে পারছো? আরও একটু বোঝাই তারা তুমি বুঝতে পারবা। তাহলে দেখো এই প্রক্রিয়াটাকে পাতন বলা হয়, অর্থাৎ পাতন হলো বাষ্পীভবন এবং ঘনীভবনের প্রক্রিয়ার সম্মিলিত একটি প্রক্রিয়া। অর্থাৎ কি হবে, পাতন সমান কি হবে, একবার করবো বাষ্পীভবন আবার করবো ঘনীভবন, দুইটা মিলে একত্রে কি হলো আমাদের পাতন। অর্থাৎ ডিস্টিলেশন সমান মানে পাতন সমান কি হবে, ভ্যাপোরাইজেশন মানে কি বাষ্পীভবন, আর হলো কনডেনসেশন মানে ঘনীভবন, দুইটা সমন্বিত একটা রূপ। মানে বিষয়টা হলো এরকম যে আবার বলি, তোমাদের ওই চুলার মানে আমাদের রাইস কুকারের কথা ভাবো, আর তুমি পানি নিছো, পানি গরম করতেছো, পানিটা কি হচ্ছে বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্পটা মনে করো উপরে ওই যে হ্যাঁ, ওই যে কাঁচের ওখানে ঢাকনাটা আটকে আটকেছে, কারণে শীতল হয়। তার ওখানে তো একটু লেয়ার কাজটা একটু তো ঠান্ডা, হ্যাঁ তখন পানিটা বাষ্প হচ্ছে মনে করো একটা 100 ডিগ্রি কাছাকাছি যে, কিন্তু ওই কাছের ওখানে তো 100 ডিগ্রি নাই, তাহলে ওখানে কি হলো 100 ডিগ্রি কম, ওখানে গিয়ে আবার কি হচ্ছে ঠান্ডা হয়ে আবার কি হচ্ছে তরলে পরিণত হচ্ছে। তাহলে এই যে এটাই হলো মেইনলি পাতন, অর্থাৎ তাপ প্রয়োগের মাধ্যমে একটা তরল পদার্থকে বাষ্পে পরিণত করলাম, দেন ঠান্ডা করার মাধ্যমে আবার তরলে পরিণত করলাম, এই দুইটা প্রক্রিয়াকে সম্মিলিতভাবে একসাথে পাতন বলা হয়। বুঝতে পারছো? এটার কাজ কি? এটা এইভাবে এটার অনেক কাজ আছে, বুঝছো? এটার অনেক কাজ আছে, আমি বলতেছি একটু পরে দেখো। চিত্রে তাপ প্রয়োগ করে একটি উদ্বায়ী পদার্থের অবস্থার পরিবর্তন দেখানো হলো। উদ্বায়ী পদার্থ ওটা পরে, তাহলে এটা বুঝতে পারছো? হ্যাঁ এখন কথা হলো এই যে পাতনের কাজটা কি, প্রশ্ন আসতে পারে না, পাতন কেন করব? পাতন করব, বিষয়টা এরকম, মনে করো যে সাপোজ তোমাকে আমি বলতেছি তোমার একটা পানি আছে, মানে যে কোনো অনেক ইম্পর্টেন্ট কেমিক্যাল আছে না, হ্যাঁ। থাকে তরল থাকে বরফ থাকে, আমি নর্মাল পানি ভাবলাম, কি ভাবলাম, পানি। তাহলে এখানে পানি আছে, পানির মধ্যে কি আছে, বালুকণা আছে, কি আছে, বালুকণা। তাহলে এই পানিটা কি ব্যবহার করা যাবে? দূষিত হয়ে গেল না? হ্যাঁ অন্য কোনো সাপোজ কিছু একটা আছে দূষিত পদার্থ, হ্যাঁ তো ব্যবহার করা যাবে না, তাহলে আমরা কি করতে পারি, তাহলে একটা আমরা কাজ করতে পারি এখানে, এটাকে করবো স্যার, এই যে ছাঁকনি মাখনি দিয়ে, তাহলে আমরা কি করতে পারি, মনে করো এখানে আমরা তাপ দিব, তাপ দেবো স্যার, এই জন্য মানে আবার একটু বোঝা যাবে স্যার। মনে করো পানির মধ্যে বিভিন্ন দূষিত পদার্থ মিশিত আছে, হ্যাঁ পানিটা খাওয়া যাবে না না তাহলে পানিটা বিশুদ্ধ করতে হবে, হ্যাঁ শুদ্ধ তাহলে আমরা কিভাবে বিশুদ্ধ করতে পারি, হ্যাঁ, অনেক একটা ফিল্টারটা কিছুই নেই, আমরা তাপ প্রয়োগ করে মাধ্যমে করতে পারবো। কিভাবে দেখো, আমরা এখানে তাপ গরম করলেই তো হয়ে যায়, গরম করলে কি ওগুলা চলে যাবে, গরম করলে চলে যাবে, তো ওইরকম জীবাণু মারা যায়, বাট ময়লা চলে যাবে, ওরকম বালুগুলা পানি তো স্যার কেউ খায় না, তো সেজন্য জানিও না। হ্যাঁ খায় না, মনে করো যে তোমাকে বিশুদ্ধ করতে হবে, হ্যাঁ তাহলে বিষয়টা আমি বলতেছি আর বুঝতে পারবা। দেখো তাহলে মনে করো যদি আমরা পানিতে তাপ দিলে কি হয়, বাষ্পীভবনিত হয় না? হ্যাঁ আচ্ছা বাষ্পীভবনিত হলে মনে করো এটা একটা কন্টেইনার ছিল, এটা একটা কন্টেইনার, ঠিক আছে, পুরোটা পানি আছে। এটা মনে করো পুরোটা ঢাকা, একদম মনে করো ক্লোজ, ও, মানে বুঝতে পারছি। মাঝে একটা আমরা পাইপ লাগাই দিলাম, কি দিলাম বলো তো, পাইপ। অর্থাৎ এখানে যে নিচ থেকে তাপ দিলাম, বাষ্পে পরিণত যা হবে এই পাইপ দিয়ে উপর দিয়ে উঠে যেতে পারবে। ও আচ্ছা এখন কথা হলো নিচ থেকে তাহলে আমরা কি দিলাম বলো তো, তাপ দিচ্ছি, তাপ দিচ্ছি, এখানে যে তাপ দিচ্ছি তাহলে পানি কি হবে, তাপের কারণে বাষ্প পরিণত হবে, পরিণত হয়ে, ওই যে স্যার এটা বাষ্পটা কি হবে ঠান্ডা হয়ে না, বাষ্পটা এই নল দিয়ে যাবে হ্যাঁ না, আমরা কিভাবে বিশুদ্ধ করা যায়, হ্যাঁ, দেন কি বলো। করলাম এই নলটাকে আমরা বাঁকায় নিচ্ছি এদিকে, নিচ্ছি, তাহলে বাষ্পগুলো কিন্তু এই পথে আসবে কিনা বলো তো। হ্যাঁ আসবে। এখন একটা কাজ করলাম, আচ্ছা এর গায়ে কি একটু একটু হালকা হালকা লেগে থাকবে স্যার? না না মনে করো এখানে তাপমাত্রা তো মনে করো বাষ্প যাচ্ছে না, বাষ্প হয়ে গেছে, এটা তো আর সহজে তরল হবে কি, হবে না, তাপমাত্রা কম না, তো এখন কি করলাম, হতেও পারে হালকা হালকা, কিন্তু আমরা আরো বেশি করলাম, এখানে এর প্লাসের কিছু একটা লাগাই দিলাম, হ্যাঁ তার ভেতরে আমরা বরফ দিলাম, এখানে কি দেবো, বড়, বরফ। মনে করো এর ভেতরে আমরা দেবো সাপোজ মনে করো বরফ দিলাম, এখানে এগুলো বরফ, হ্যাঁ তার মানে যখন এই বাষ্পটা এ নল দিয়ে এখান থেকে যাইতে শুরু করবে তখন বরফের সংস্পর্শ আসলে কি হবে, ঠান্ডা হয়ে যাবে না, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে কি হবে, তরলে পরিণত হবে না, তরলে পরিণত হবে। কারণ তরলগুলো তাহলে গড়ায় গড়ায় কি এখানে অন্য একটা পাত্র রাখলাম, কন্টেনারে পড়বে, হ্যাঁ তাহলে এখানে কি হবে, পানি জমবে পানি জমবে পানি না, জমবে। কিন্তু এই পানির মধ্যে কোনো দূষিত পদার্থ থাকবে না, না কিন্তু এটা এটা কেন থাকে না স্যার? কেন থাকবে না, মনে করো দেখো এখানে বালু আছে,
বালু কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পীভবন হবে? না না, বালু কেন পড়ে? তাহলে বালু তো নিচে থাকবে, শুধু পানিতে যাবে, পানিটা যায় এখানে কি বালু হলো? তো ওইরকমই থাকবে স্যার। হ্যাঁ, পানি তলেই থাকবে। হ্যাঁ। আমরা কি করলাম, আমাদের তরলটা শুধু এই কন্টেনে চলে আসলো। হ্যাঁ তাহলে কি বিশুদ্ধ পানি পেলাম কিনা বলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এইভাবে মনে করো কোনো একটা মিশ্রিত কোনো একটা পদার্থ মানে কিছু একটা তরল থেকে যেখানে আমাদের কোনো একটা তরলকে আমরা পৃথক করতে পারি। কিভাবে? প্রথমে কি করলাম এখানে বলো তো, এখানে হলো কি বলো তো, বাষ্পীভবন হলো, হ্যাঁ বাষ্পীভবন। তারপরে এখানে শীতল করলাম বাষ্পটাকে, তাহলে না এটা ঘনীভবন হলো না? ঘনীভবন দুটো একত্রে কি হলো? পাতন। পাতল। হ্যাঁ। বিষয়টা বুঝছো? ক্লিয়ার? সমস্যা আছে কোনো? না স্যার। তাপ দিতে তো স্যার সমস্যা হবে। কেন সমস্যা হবে? মানে না অনেকক্ষণ দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ দিবা, যখন ফুটতে শুরু করবে তখন তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ দেখো এখন আরো একটা পরীক্ষা, যেটা কি বলছিলাম, পাতন বাষ্পীভবন। আমরা দেখলাম, কি দেখলাম আমরা? আমরা তো পাতনে তো দেখলাম, আর হলো ওই যে পাতন দেখলাম, আর একটা কি আছে বলো তো? ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন। দেখো, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে, কি পদার্থে? কঠিন। কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি কি হবে? বাষ্পীভূত হবে, তাকে ঊর্ধ্বপাতন বলে। আর যে একদম প্রক্রিয়া কোনো সংজ্ঞাটা আমি মুখস্থ ধরবো। অর্থাৎ দেখো, আমরা নর্মালি দেখি যে বরফকে যদি আমরা তাপ প্রয়োগ করি, এখানে বরফ আছে মনে করো, বরফ টুকরো, তাহলে তাপ প্রয়োগ করলে কি হবে? আগে হয় তরল, হ্যাঁ পানি, দেন বাষ্প। বাষ্প। কিন্তু এমন যদি হয় যে এখানে আমরা কঠিন পদার্থে তাপ দিলাম ডাইরেক্ট বাষ্প, মাঝে তরল হয় না কখনো। অর্থাৎ আমরা কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি কি হয়? বাষ্প। বাষ্পে। তরল স্টেজ নাই, তখন এই প্রক্রিয়াকে বলা হয় কি বলতো? ওই যে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন। বুঝছো? একদম উপরের পাতন, বুঝতে পারছো এরকম বিষয়টা? বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতন বলে। স্যার একবার দেখাই দেন তো। কি দেখা দিব? মানে আর্ট করে। এই যে এখন দেখাবো আমি, দেখো। তাই বিষয়টা কি, মনে করো যে এখানে আমরা চিত্রটা পড়ি আগে, তারপর দেখা যায়। যেমন এগুলো কিন্তু ঊর্ধ্বপাতন কিন্তু সকল পদার্থের ক্ষেত্রে হয় না। তুমি যদি বরফকে তাপ দাও, এটা কি সরাসরি বাষ্পীভূত হবে না? আগে তরল হবে, দেন কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে এই ঊর্ধ্বপাতনটা হয়, তাদের ক্ষেত্রে তরল হয় না, সরাসরি কি হয়? বাষ্প হয়। কারা সেগুলো? নিশাদল। নিষাদল। অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর, ঠিক আছে, C10H12O, ন্যাপথালিন, ঠিক আছে, কঠিন কার্বন ডাই অক্সাইড, এটাকে বলা হয় ড্রাই আইস। এটা কি বলা হয়? ড্রাই আইস। আচ্ছা স্যার, এখানে ড্রাই আইস কাকে বলে? কঠিন কার্বন ডাই অক্সাইডকে ড্রাই আইস বলে। এটা মনে রাখো, লিখে রাখো, ড্রাই আইস। ড্রাই আইস হলো কঠিন কার্বন ডাই অক্সাইড। লিখে রাখো, ড্রাই মানে শুষ্ক বরফ, বা এখানে লিখে রাখো শুষ্ক বরফ। স্যার কঠিন ভিত দেওয়া দরকার ছিল কি? সংকেত তো একই আছে। কঠিন সংকেত এক থাকবে, এটা কঠিন অবস্থায়, বুঝতে পারছো? তো ড্রাই আইস হলো শুষ্ক বরফ, বুঝতে পারছো? পানিকে তুমি যদি কঠিন করো, মানে বরফ করো, তার কি সংকেত পাল্টে যায়? H2O থাকে। হ্যাঁ H2O, হ্যাঁ ওটাই তো থাকে। এইটাই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এরকম। তাহলে এটাকে বলা হয় ড্রাই আইস বা শুষ্ক বরফ। ওকে। আবার আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি পদার্থকে তাপ প্রয়োগ করা হলে কি হবে? বা তরলে পরিণত হয়, সরাসরি বাষ্প। হ্যাঁ, তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পীভূত হয়। এইগুলাকে কি বলা হয়? উদ্বায়ী পদার্থ বলা হয়। এটাই তো সহজ স্যার, ঊর্ধ্বপাতনটাই। তাহলে উদ্বায়ী, হ্যাঁ সহজ তো একদম। তাহলে দেখো, এই যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করা হলে তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পীভূত হয়, ওই সকল পদার্থ মানে ওই প্রক্রিয়াকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন। ও প্রক্রিয়া। আর ওই পদার্থগুলোকে বলা হয় উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ। মনে থাকবে তাহলে, বললো যদি পরীক্ষা আসে উদ্বায়ী পদার্থ কাকে বলে? তাহলে যে সকল পদার্থকে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, তাদেরকে বলা হয় উদ্বায়ী পদার্থ। ঠিক আছে? ওকে। আর যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা হবে বলতো কি? ঊর্ধ্বপাতন। ক্লিয়ার? আমরা পরীক্ষাটা যদি দেখি, সেটা কি দেখো, এই যে দেখো 2.12, এই যে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতন দেখছি আমরা। চিত্রের ন্যায় একটি বিকারে কিছু পরিমাণ কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। এই দেখো, এগুলো লবণ, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের লবণ। সোডিয়াম ক্লোরাইড যেমন লবণ, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের লবণ। এটা লবণের টুকরা। সোডিয়াম ক্লোরাইড আমরা খাই না। হ্যাঁ, এটা আমরা খাই। NaCl। হ্যাঁ, তো এরকম কিছু লবণ আমরা নিচে রাখছি, লবণের টুকরা, যেটা মানে উদ্বায়ী পদার্থ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। লবণ নাও, বিকারের খোলা মুখ কি করছি? একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। ওকে। কাঁচের ঢাকনার উপর কিছু বরফ খণ্ড দিলাম। তাহলে আমরা মনে করি একটা গ্লাস, হ্যাঁ, গ্লাসের উপরে একটা ঢাকনি দিয়েছি আমরা, কাঁচের ঢাকনা, দেন তার উপরে কি দিচ্ছি? বরফ দিচ্ছি। বুঝতে পারছো? ওকে। ভিতরে কিছু লবণের টুকরো। এরপর ধীরে ধীরে বিকারটিকে কি করলাম? তাপ প্রয়োগ করা হলো। তাপ প্রয়োগে দেখা যাবে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড
গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে, সেটি উপরে উঠে ঢাকনায় গিয়ে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ঢাকনার নিচে জমা হয়েছে। বুঝতে পারছো কি? তো বুঝাই দিই। দেখো এই নিচে হলো কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাই না? এগুলো হ্যাঁ আচ্ছা, আমরা যদি তাপ প্রয়োগ করি, যেহেতু এটা উদ্বায়ী পদার্থ, তার মানে কি হয়, তরলে পরিণত না হয় সরাসরি কি হবে, বাষ্পীভূত হয়। তো এটা আমরা বুঝতেছি না, আমরা যদি পরীক্ষা করে দেখবো এখানে কোনো তরল দেখতেছি না, তাপ প্রয়োগ করতেছি কোনো তরল দেখতেছি না, কি দেখবো, এই যে উপরে রাখছে কি বলতো, বরফ। বরফ। তাহলে এটা মনে করো বাষ্প হয়ে উড়ে গেল, বাষ্প তো আমরা দেখতে পাবো না এভাবে, ধোঁয়ার মতো দেখা যেতে পারে। উপরে গিয়ে দেখলাম কি, এই যে বাষ্পগুলো উপরের কি কাঁচের সাথে লাগবে কিনা, হ্যাঁ লাগবে তো অবশ্যই। কিন্তু উপরে কি দেওয়া আছে, বরফ। বরফ। বরফে গিয়ে বাষ্প কি হয়, আবার শীতল হয়ে যাবে না, হ্যাঁ হয়ে কি হবে, আবার শীতল হয়ে কি হবে, আবার কঠিন হবে, এই যে তরল হয় না, তাহলে কি হবে, কঠিন। কঠিনগুলো দেখো এই যে নিচে দেখো লেগে আছে, নিচে লেগে থাকবে, তো ঢাকনির গায়ে কঠিন অবস্থায় লেগে লেগে থাকবে। দেখো ছিল নিচে, এখন গেছে কোথায়, উপরে। উপরে আমরা এটা দেখার জন্য যে এটা আর তরল হয় নাই, ডাইরেক্ট কি হয়েছে বলতো, বাষ্প হয়েছিল, এটা দেখার জন্য এই প্রক্রিয়াটা করি যে এখানে উদ্বায়ী হয়েছে, ঊর্ধ্বপাতন হয়েছে। এই জন্য আমরা ঢেকে দিচ্ছি, তার কারণ আমরা ঢেকে না দিলে বুঝতাম, না না এক সময় দেখতাম এখানে আর কিছু নাই, কিন্তু আমরা তরল দেখতাম না, বাষ্প তো দেখাই যায় না। হ্যাঁ তো এই জন্য উপরে আমরা এটা দিচ্ছি, তারপরে বরফ দিছি, এই জন্য নিচে কি আবার জমে জমে আবার কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে গেছে। বুঝতে পারছো? এর মাধ্যমে বুঝতে পারলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তাপ প্রয়োগ করা হলে বাষ্প নিতে হয়। হ্যাঁ ক্লিয়ার বিষয়গুলো? হ্যাঁ ওকে। ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার প্রয়োগ কীভাবে করব, ঠিক এমনটা, এর আগেরটা যেমন বললাম এমনটাই। মনে করো যে এই দেখো, কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে একটি উদ্বায়ী পদার্থ মিশ্রিত থাকলে ওই উদ্বায়ী পদার্থকে মিশ্রিত থেকে সহজে পৃথক করা যায়, আগেটার মতোই। যেমন নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকলে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে নিশাদলকে পৃথক করা যায়। মনে করো সিস্টেমটা এখানে, ও মানে এই প্রক্রিয়াটা অন্য একটা দিছে। হ্যাঁ মনে করো এখানে কি আছে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে সাথে। হ্যাঁ মনে করো যে এখানে কি ছিল বলতো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড না, এটা ধরলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ধরলাম, সাথে কি আছে, সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত অবস্থায় আছে। কথা হলে এখন আমরা পৃথক করব, কিভাবে করব, তাপ প্রয়োগ করা হলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি থাকবে, থাকবে এখানে বাষ্পীভূত হবে, হ্যাঁ বাষ্পীভূত হয়ে উপরে তো আছে বরফ, বরফ এখানে লেগে লাগতে থাকবে, হবে, লাগতে দেন আমরা পৃথক করলে দুটো আলাদা হয়ে গেল, তাই না? হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড নিচে থাকবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপরে চলে গেল, হ্যাঁ আলাদা হয়ে গেল কিনা বলতো। এইভাবে আমরা কি উদ্বায়ী পদার্থকে আলাদা করতে পারি, বুঝতে পারছো, কোনো হ্যাঁ। একটা মিশ্রণ থেকে। তাহলে যে কোনো কিছুর মিশ্রণ যদি থাকে সেখান থেকে আমরা আলাদা করতে পারবো কিনা এভাবে, আচ্ছা কিন্তু এগুলা মানে এগুলা থাকতে হবে যে কঠিন কার্বন ডাই অক্সাইড, নিশাদল, কর্পূর, হ্যাঁ। এগুলা ছাড়া অন্য কিছু এইগুলোই তো পৃথক করতে পারবো, অন্য অন্য করতে পারবো না, হ্যাঁ কারণ এইগুলো তো উদ্বায়ী পদার্থ। অন্যগুলা থাকলে যদি তরলে থাকে তখন ওই যে পাতন বা অন্য অন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, ওইভাবে পৃথক করতে পারবো। যদি আমাদের এর মধ্যে যে কোনো একটা ঊর্ধ্বপাতিত হয় তখন আমরা এই যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করতে পারবো, ঠিক আছে? আমরা এই যে বিশুদ্ধকরণ প্রক্রিয়া অনেক আছে, ঠিক আছে, এগুলো আমরা দেখবো বড় ক্লাসে। দেখো কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে ঊর্ধ্বপাতিত পদার্থ সহজে কি হবে, বাষ্পীভূত হয়। আয়োডিন মিশ্রিত, এই যে এখানে যেটা বলছে, এখানে কি বলছিল বলতো, নিশাদল বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে কার সাথে, সোডিয়াম ক্লোরাইডের সাথে, এর মধ্যে এটা হলো এটা কি বলতো, উদ্বায়ী পদার্থ, তাপ প্রয়োগ করলে এটা কি উপর দিকে উঠে যাবে এবং কঠিন হয়ে যাবে, এটা পৃথক হয়ে যাবে। ও উদয় পদার্থটা উপরে উঠে যাবে। কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে ঊর্ধ্বপাতিত পদার্থ সহজে বাষ্পীভূত হয়। আয়োডিন মিশ্রিত, আয়োডিন কি একটা কি ঊর্ধ্বপাতিত বস্তু, পদার্থ। খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। আমরা জানি লবণে কি থাকে, আয়োডিন থাকে না, আয়োডিন, হ্যাঁ লবণে আয়োডিন থাকে না, আয়োডিনযুক্ত লবণ লেখা থাকে। হ্যাঁ এখান থেকে যদি মনে করো আয়োডিনযুক্ত লবণ থেকে আমরা তাহলে আয়োডিনকে কি করতে পারি, পৃথক করতে পারবো কিনা, পারবো? হ্যাঁ হ্যাঁ স্যার আয়োডিনযুক্ত লবণকে তাপ প্রয়োগ করলে কি হবে, আয়োডিনটা এটা উপরে উঠে উপরে যাবে, উঠে উপরে যদি বরফ রেখে দেয় তার সাথে লেগে লেগে থাকবে। কারণ আয়োডিন তো একটা উদয় পদার্থ স্যার, ওটা কাজে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মিশ্রণকে তাপ প্রয়োগ করে আয়োডিন সহজে বাষ্পীভূত হয়। এই বাষ্পকে ঠান্ডা করে কঠিন আয়োডিনে পরিণত করা যায়। ওই যেমন বরফ দিয়ে আমরা ঠান্ডা করছি, তাহলে তো এখানে লবণ দিব স্যার, হ্যাঁ ওই মানে এই যে এখানে আমরা লবণ দিব তখন, হ্যাঁ দিয়ে তখন লবণ খাবার দিলে লবণ তাপ দিয়ে, দিবে। আয়োডিনযুক্ত খাবার লবণ দিয়ে তুমি আয়োডিনকে পৃথক করতে পারবে। হ্যাঁ তখন আয়োডিনটা উপরে উঠে যাবে, হ্যাঁ। তখন এটা পাত্রটা তুলে নিলে ওটা আয়োডিন পাবে। যদি তুমি এখানে এটা না করো, তুমি যদি এটাও করো, আগের মতো যদি পরীক্ষাও করো, মানে এটা তুমি জীবনও এটা বুঝাইছে আর কি যে কঠিন হয়েছে, তুমি যদি আগের মতোই করো, এই যে আগের যে ফিগারটা আর্ট করলাম এখানে এরকমই যদি করো, এখানে কি নিছো বলো তো, উদ্বায়ী পদার্থ নিছো, হ্যাঁ উদ্বায়ী পদার্থ নিছো, তাপ দিচ্ছ, একটা পাইপ লাইন দিছো, এখানে আবার কি দিছো, বরফ, তার মানে এখানে কি হবে, আবার কঠিন হয়ে যাবে। আচ্ছা বরফটা কি স্যার পাইপের ভেতরেও দিব না সাইডে? সাইড দিয়ে
তার ঠান্ডা করবে না তাহলে ওই জায়গাটুকু, তাহলে এখানে কি হবে, এখানে এসে কি হবে, কঠিন হয়ে যাবে, কঠিনের নিচে পড়ে যাবে। বা আমি এই জায়গায় দিলাম, এই জায়গায় কি দিলাম, এর তলায় কি দিলাম, বরফ দিলাম, এই যে পাত্রের তলে আমি কি দিলাম, বরফ দিলাম, তাহলে বাষ্পটা এই ভেতরে যখন আসবে তখন কি হবে বলো তো, আসে কঠিন হয়ে যাবে। তাহলে এটা তুমি যে কোনো ভাবে মেশিন তৈরি করতে পারো, যন্ত্রপাতি, তাই না? এটা বুঝেছি আর কি, এটা তো যন্ত্রপাতি হয়ে গেল, আর এটা তো নর্মাল একটা সিস্টেম। উপরে আমরা একটা কাছে বোঝা যাবে আয়োডিন আছে, লবণটা আয়োডিন যুক্ত না আয়োডিন যুক্ত না। তাহলে বিষয়গুলো বুঝতে পারছো? ওকে, বালি এবং গ্লুকোজের মিশ্রণের মধ্যে দেখো, বালি এবং গ্লুকোজ কেউ কেউ মানে উদ্যায়ী পদার্থ না, কেউ উদ্বাহিত পদার্থ না। সো এখানে তুমি এরা কেউ উদ্যায়ী পদার্থ না, কাজে তাপ প্রয়োগ করে বালি এবং গ্লুকোজের মিশ্রণ থেকে বালি এবং গ্লুকোজকে আলাদা করা যায় না। তাহলে এই যে উদ্যায়ী পদার্থ কারা কারা মুক্ত করতে হবে, নিশাদল, কর্পূর, ন্যাপথালিন, কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? 3 3 6 7। এবং এখানে ড্রাইজ কাকে বলা হয় এটাও বললাম, এটা পরীক্ষা আসে, কঠিন কার্বন ডাইঅক্সাইড বলা হয়, কঠিন কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ এটা কিন্তু ক নাম্বারে আসে। তাহলে এইগুলাই ছিল আজকে পড়া, বুঝছো? এইগুলো পড়বা, তোমাদের কাজ হলো এই যে এমসিকিউগুলো বের করবা, আমাকে দেখাবো পরের দিনে, যেহেতু বায়োলজি পড়াবো কালকে। আর তোমাদের কাজ হলো এখন গাইড কেন হয় না, গাইড কেন, ঠিক আছে? কাল না পরশুর মধ্যে কিনে ফেলো গাইড, দেন তারপরে পড়বা সব এমসিকিউ পড়বা, সিকিউ পড়বা, সকল পড়বা, দেন যেটা সমস্যা হয় আমাকে বলবা, ঠিক আছে? কোনটা বুঝতেছো না আমাকে বলবা, ওখানে দেখবা। আচ্ছা